still there. আমি absolutely sure না কি হলো. For some reason the entire thing blanked out and then আমার নিজের জায়গা থেকে I got kicked out. তারপর দেখলাম I'm back in again. So very sorry. I hope you guys can hear me again. Um, and that we can continue this forward. So once again যেটা তখন বলতে চাচ্ছিলাম যে wanted to make sure যে আপনারা সবকিছু preparation শেষ করে ফেলতে পারেন before your quiz and then after that last ক্লাসে আমরা যেন একটা ভালো করে আপনাদের রিভিউ নিতে পারি. So that is why আমরা এই এক্সট্রা অনলাইন ক্লাসটা আজকে নিচ্ছি. যদি লাগে নেক্সট উইকেও একটা নিতে হতে পারে, বাট আমরা চেষ্টা করব যেন না নিতে হয়. ঠিক আছে? So let's start. So last classে আমরা এই particular স্লাইডটাতে এসে শেষ করেছিলাম, which is shutdown versus exit. So if we pick up from here, আমরা basically if we remember যে আমরা তার আগের ক্লাসে we learned যে profit maximization level of output যেটা সেটাই প্রত্যেকটা ফার্ম প্রডিউস করতে চায়. And so আমরা সবসময় চেষ্টা করব যখন প্রফিট ম্যাক্সিমাইজিং বোঝানোর চেষ্টা করব আমরা MR equals to MC যে পয়েন্টটাতে মিট করবে, যে লেভেল অফ আউটপুট যেটা হবে সেখানেই আমরা প্রডিউস করব. আর যদি আমরা যে লেভেল অফ প্রোডাকশন করি সেখানে প্রাইস যদি কম হয় আমার এটিসি থেকে, তাহলে আমার যদি বেশি হয় তাহলে আই উইল হ্যাভ আ প্রফিট. যদি প্রাইস যদি কম হয় আমার এটিসি থেকে তাহলে আই উইল হ্যাভ এ লস. ঠিক আছে? সো এই দুটো ইনফরমেশন নিয়ে আমরা শুরু করছি আমাদের শাটডাউন ভার্সেস এক্সিটের স্টোরি আজকে. সো একটা কোম্পানি যখন আপনার ইনিশিয়ালি শর্ট রানে তারা লস এক্সপিরিয়েন্স করছে, এন্ড আমরা আবার বলি শর্ট রান মানেটা কখন? শর্ট রান হচ্ছে যখন আমাদের একটা বা দুটো ইনপুট ফিক্স থাকবে আর বাকিটা ভ্যারিয়েবল থাকবে. ঠিক আছে? সো ইউজুয়ালি লেবার ভ্যারিয়েবল থাকবে এন্ড ল্যান্ড এন্ড ক্যাপিটাল এগুলি সব ফিক্স থাকবে. ঠিক আছে? আর লং রান কখন? লং রান হচ্ছে আমাদের কোনো ইনপুটই যখন ফিক্স থাকবে না তখন আমরা সেটাকে লং রান বলি. রাইট? সো শর্ট রানে আমরা যখন অনেক লস এক্সপিরিয়েন্স করতে থাকি তখন বেসিক্যালি উই হ্যাভ এই ডিসিশন টু মেক. আমরা কি টেম্পোরারি কিছুক্ষণের জন্য প্রোডাকশন কি বন্ধ রাখবো নাকি বন্ধ রাখবো না যদি লস খেতে থাকি. যদি দেখেন প্রফিট হয়, প্রফিট হলে তো কোনো সমস্যা নাই, প্রফিট হলে তো উই ক্যান কিপ প্রোডিউসিং এন্ড নট ওয়ারি অ্যাবাউট এনিথিং এট অল. বাট যখন লস হওয়া শুরু করবে তখন ইট ইজ সামথিং ফর আস টু ওয়ারি অ্যাবাউট যে what are we going to do. So যখন শর্ট রানে লস হবে ইউজুয়ালি কোম্পানি আইদার ডিসাইড করে যে আমরা শাটডাউন করব নাকি না. সো শাটডাউন এন্ড এটা শুধু শাটডাউন যখনই আমরা টেম্পোরারিলি আমাদের প্রোডাকশন বন্ধ রাখবো সেটাকে শাটডাউন বলে. আর আমরা যদি প্রোডাকশন যদি বন্ধ না রাখি তাহলে উই উইল নট শাট ডাউন. সো অলওয়েজ মনে রাখবেন শাটডাউন হচ্ছে দ্য শর্ট রান সলিউশন অর দ্য টেম্পোরারি সলিউশন. ঠিক আছে? এন্ড আর যদি আমরা অনেক দিন ধরে লস সাফারি করতে থাকি, কোনোভাবেই আমাদের প্রফিট আসছে না, তাহলে একটা পর্যায়ে এসে স্পেশালি যখন আমরা এটাকে লং রানটা বলি, যখন মনে রাখবেন লং রান যখন কোনো আউটপুটই আমাদের ফিক্সড না, সবকিছুই ভ্যারিয়েবল. তো যখন লং রানে আমরা দেখি যে কন্টিনিউয়াসলি আমাদের লস হচ্ছে, we might have a decision to make there as well. সেই ডিসিশনটা হচ্ছে do we stay in the market or do we exit the entire market altogether. So আমাদের তো শর্ট রানে মনে রাখেন আমরা কিন্তু টেম্পোরারিলি আমাদের প্রোডাকশন বন্ধ রাখছি, কিন্তু আবার কয়েকদিন পরে খোলার আমাদের পসিবিলিটি আছে বা কিছুক্ষণ পরে খোলার পসিবিলিটি আছে. whereas লং রানে যে এক্সিট সেটা হচ্ছে টোটালি সব পোটলা পাটলি বেঁধে আপনি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন, কোনো ফেরত মার্কেটে আসার
কোনো সম্ভাবনা নাই, আপনারা টোটালি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন। সো দ্য কি ডিফারেন্সেস হচ্ছে শর্ট রানে হচ্ছে, সরি, শর্ট রান আমরা শাটডাউন করব শর্ট রানে, এক্সিট করব লং রানে। শাটডাউন মানে হচ্ছে টেম্পোরারি সলিউশন, এক্সিট মানে হচ্ছে পার্মানেন্ট সলিউশন। এবং দি আদার কি ডিফারেন্স শাটডাউন এবং এক্সিটের মধ্যে, আপনারা জিনিস মনে রাখেন, আমরা কি বলি শর্ট রানে কিন্তু উই স্টিল হ্যাভ আ ফিউ ইনপুটস যেটা ফিক্সড এন্ড ফিউ ইনপুটস যেগুলো ভ্যারিয়েবল। সো কিছু ইনপুট যদি ফিক্স থাকে তাহলে কিছু কস্ট আমাদের আসবে, সেগুলো কিন্তু ফিক্সড হবে। অ্যাজ আ রেজাল্ট আমাদের যখন শাটডাউন করি তখন কিন্তু স্টিল আমাদের ফিক্সড কস্ট পে করতে হবে, ভ্যারিয়েবল কস্টটা পে করব না শুধু। ওয়্যারএজ আমরা যখন লং রানে চলে যাই, লং রানে চলে গেলে কিন্তু আমরা টোটাল মার্কেট থেকেই বের হয়ে যাচ্ছি। সো অ্যান্ড অলসো লং রানে কিন্তু আমাদের কোনো ফিক্সড কস্ট থাকে না, প্রত্যেকটা আউটপুটই তখন ভ্যারিয়েবল থাকে। সো অ্যাজ আ রেজাল্ট আমরা কিন্তু টোটাল যখন মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি তখন কিন্তু আমরা বেসিক্যালি কোনো কস্টই আর দেওয়ার চিন্তা ভাবনা করছি না। আমরা বেসিক্যালি টোটাল মার্কেট থেকে যখন বের হয়ে যাচ্ছি আমাদের আর কোনো কস্টই দিতে হবে না, ফিক্স কস্ট তো থাকবেই না। সো বাকি যত কস্ট যেগুলি সব ভ্যারিয়েবল কস্ট সেগুলো আমরা কিছু দিব না। সো টু সামারাইজ, শর্ট রানে উই উইল শাট ডাউন, লং রানে উই উইল এক্সিট। শাটডাউন মানে হচ্ছে টেম্পোরারি সলিউশন, এক্সিট মানে হচ্ছে পার্মানেন্ট সলিউশন। শর্ট রানে ইউ স্টিল হ্যাভ টু পে ফিক্সড কস্ট, এক্সিটে যখন লং রানে এক্সিট সরি শাটডাউন করবেন শর্ট রানে ইউ স্টিল হ্যাভ টু পে ইউর ফিক্সড কস্ট, যখন এক্সিট করবেন লং রানে ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি কস্ট। ঠিক আছে? সো কখন একটা ফার্ম ডিসাইড করে যে দে উইল শাট ডাউন and especially in the short run? So আমরা দেখব যে শর্ট শাটডাউন করা, যেটা টেম্পোরারিলি বন্ধ করা, the revenue that is lost। ঠিক আছে? সো আমরা প্রোডাকশনটা যখন কিছুক্ষণের জন্য বন্ধ রাখি তখন তো আমরা বেসিক্যালি কিছু প্রডিউস করছি না। সো আমরা তো বেসিক কিছু প্রডিউস না করে, কিছু সেল না করে আমরা তো আর কোনো রেভিনিউ পাচ্ছি না। সো যতক্ষণ বন্ধ রাখবো যে রেভিনিউটা হারাবো সেটা হচ্ছে আমার কস্ট অফ শাটিং ডাউন। আর দ্য বেনিফিট অফ শাটিং ডাউন হচ্ছে আমি যেই খরচটা ইনকার করতাম ওই তখন প্রোডাকশনটা অন রেখে, সেই যেই ওই খরচটা আমার যদি বেঁচে যায় তাহলে সেটা হচ্ছে আমার বেনিফিট অফ শাটিং ডাউন। ঠিক আছে? সো আমার যে খরচটা আমার বেয়ার করতে হচ্ছে না সেটা হচ্ছে আমার বেনিফিট, আর কস্ট হচ্ছে যেই ইনকামটা আমি পেতাম সেটা আমি আর পাচ্ছি না। সো এখন মনে রাখেন কেন আমরা ভ্যারিয়েবল কস্ট দিচ্ছি, কারণ ফিক্স কস্ট কিন্তু আপনার পে করতে হবে শাটডাউন করলেও। ঠিক আছে? সো কারণ এটা শর্ট রানে ফিক্স কস্ট কিন্তু হোয়াট ইজ ইট, ইটস ফিক্সড, ইউ উইল হ্যাভ টু পে রিগার্ডলেস আপনি আউটপুট প্রডিউস করেন নাকি না। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে যেটা আউটপুটের সাথে আপনার আউটপুটের সাথে কানেকশন আছে। সো আপনার আউটপুট, সো ভ্যারিয়েবল কস্টটা ইজ দ্য কস্ট সেভিং, কারণ ফিক্সড কস্ট আপনি অলরেডি পে করে ফেলছেন। সো যদি শাটডাউন করতে হয় আপনার কোম্পানি ইন দ্য শর্ট রান, মানে কিছুক্ষণের জন্য যদি বন্ধ রাখতে হয়, the decision that you will have to make is based on যদি আপনার the revenue that you lost by not operating is less than the cost you would have incurred by operating। অর্থাৎ আপনি যে ব্যবসা না করে দোকানটা বন্ধ রেখে যে পরিমাণ ইনকামটা হারাচ্ছেন ওটা যদি দোকানটা খোলা রেখে আপনার যে পরিমাণ খরচ এক্সট্রা খরচ দিতে হতো সেটার থেকে কম হয় তাহলে আপনি বন্ধ রাখবেন। আপনি যে পরিমাণ আয় করতেন সেটা যদি আপনি যে পরিমাণ খরচ করতেন এর থেকে কম হয় তাহলে আপনি শাটডাউন করে রাখবেন।
এন্ড যদি এই ইকুয়েশনটাকে দুই সাইড দিয়ে আমরা কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি, so TR divided by Q, which is your price, আর VC divided by Q is your average variable cost. So the decision rule হচ্ছে আপনার প্রাইস যদি আপনার অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের থেকে কম আসে, তাহলে আপনি টেম্পোরারিলি প্রোডাকশন বন্ধ রাখবেন। যদি আপনার প্রাইস অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের থেকে কম আসে, আপনি তাহলে শাটডাউন করবেন ইন দ্য শর্ট রান। আর আপনার প্রাইস যদি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের বেশি আসে, তাহলে ইউ উইল নট শাট ডাউন, ইউ উইল কন্টিনিউ প্রোডাকশন। লস হবে, কারণ আপনি লস হচ্ছে বলেই তো শর্ট রানে শাটডাউনের ডিসিশনটাতে এসেছেন, রাইট? সো লস স্টিল হবে, কিন্তু আপনার দি অ্যামাউন্ট অফ লস কম হবে, বিকজ ইউ স্টিল প্রডিউসিং, ইউ স্টিল আর্নিং মানি। ঠিক আছে? সো why do we not take into account fixed cost শাটডাউনের সময়? সো তার আগে আমরা কুইকলি একটু যদি একটা দেখে নিই, যতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের উপর আমাদের প্রাইস থাকবে, উই উইল কিপ প্রডিউসিং। যখন অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের থেকে প্রাইস নিচে যাবে, উই উইল স্টপ প্রডিউসিং ইন দ্য শর্ট রান, অর শাটডাউন করব আমরা যদি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের থেকে নিচে হয় আমাদের প্রাইস। সো আমরা কেন ফিক্সড কস্ট থেকে আমরা ধরছি যে এটা ইন দ্য শর্ট রান, কেন আমরা এটা নিয়ে অত চিন্তা করছি না? সো আমি এটা একটা এক্সাম্পল দিই। যদি চিন্তা করে দেখেন, দ্য কস্ট, আপনারা ধরেন একটা আপনাদের এই সেমিস্টারের জন্য যেই টাকাটা দিয়েছেন অ্যাজ কোর্স ফিস, যে বেতনটা অলরেডি পে করে ফেলেছেন, এটা কিন্তু আপনারা পে করেছেন 24টা অফলাইন ক্লাসেসের জন্য। সামনাসামনি ক্লাস হবে হোপফুলি এন্ড সামথিং লাইক দ্যাট, রাইট? বিকজ অফলাইন ক্লাস ধরছি, বিকজ অফলাইন ক্লাসে সবচেয়ে বেশি আউটপুট আপনাদের বেনিফিট হবে, রাইট? এখন ধরেন এই সেমিস্টারে আমাদের অনেকদিন রোজা ছিল, ঈদ ছিল, কারেন্ট বন্ধ ছিল, মার্চ ফর গাজা ছিল, এটা ছিল, সেটা ছিল, মে ডে। সো অনেক কিছুর কারণে কিন্তু অনেক আমাদের ক্লাসেস এবার সাসপেন্ডেড হয়েছে, অনেক ক্লাস অনলাইন হয়ে গেছে, অনেক ক্লাস ক্যান্সেলড হয়ে গেছে। সো আপনারা কিন্তু চিন্তা করে দেখেন, when you've already paid the entire semester fee, এখন এরপরে ক্লাস কি হচ্ছে না হচ্ছে, এখন ধরেন ব্র্যাক যদি শুধু শুধু বন্ধ করে রাখতো, তাহলে তো আপনারা ধরেন চিরাচারি করতেন। বাট ধরেন আজকে একটা ইভেন্ট, কালকে একটা ইভেন্ট, কাল এটা একটা, ওটা একটা, এইসব কারণে প্রত্যেকটা বার কি আপনি কি মনে করেন যে কোর্স ফি তো দিছি আমি 50,000 টাকা, কেন আমাকে ক্লাস বন্ধ রাখতেছে, কেন আমাকে ইয়ে করতেছে? না, ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য কোর্স ফি ওয়ান্স ইউ হ্যাভ পেইড ইট অলরেডি। কারণ কি, দ্যাট ইজ পার্ট অফ লাইক ইউর, দ্যাট ইজ আপনাদের জন্য একটা হতে পারে আপনাদের ফিক্সড কস্ট, যে আপনি সেমিস্টারে পড়েন বা না পড়েন, যাই আউটপুট আসুক না কেন, আপনার কিন্তু সেমিস্টারে এনরোল থাকতে হলে সেমিস্টার ফিটা আপনার পে করতে হবে। সো অ্যাজ আ রেজাল্ট, বিজনেসের ক্ষেত্রে ফিক্সড কস্টকে বলা হয় সাঙ্ক কস্ট, যে ওই কস্ট অলরেডি কমিট করা হয়ে গেছে এন্ড সেটাকে রিকভার করা যাবে না। আপনি যদি আরেকটা এক্সাম্পল দেখেন, আপনার যদি ধরেন আপনার একটা ব্যবসা আছে, সেটা ধরেন রোজার মানে ঈদের সময় 15 দিনের জন্য একটা ছুটি দিয়েছেন, গভর্নমেন্ট হলিডে সবকিছু মিলে 15 দিনের জন্য ছুটি দিয়েছেন। সো 15 দিন কিন্তু আপনার যে স্টাফ আছে তাদেরকে ধরেন বেতন টেতন পে করতে হবে না, কারণ একটা ছুটি টুটি হিসাবে এরকম করে আপনি একটা দিতে পারেন। অথবা ধরেন আর যে ভ্যারিয়েবল কস্ট, যেমন ইলেকট্রিসিটি বিল ওই সময়, বা ধরেন সবাইকে লাঞ্চ দিতেন, সেই ধরনের খরচগুলো আপনার হচ্ছে না, দ্য ভ্যারিয়েবল কস্ট হচ্ছে না। কিন্তু আপনার যে জায়গাটা রেন্ট নিয়ে আপনি প্রোডাকশন করছেন, আপনার যে ল্যান্ডটা, অথবা ধরেন আপনার যে ইন্টারেস্ট পেমেন্টটা আছে, যে লোন পেমেন্ট আছে,
সেগুলাকে কি আপনি যাই বলতে পারবেন আমি তো 15 দিন ব্যবসা হবে না, আমি টাকা দিব না 15 দিনে? সেটা অবশ্যই বলতে পারবেন না। আপনার পুরা মাসের ভাড়াটাই কিন্তু আপনার সাধারণত দিয়ে দিতে হবে, রিগার্ডলেস আপনি 15 দিন বন্ধ রাখেন বা 1 মাস বন্ধ রাখেন বা 2 দিন বন্ধ রাখেন, আপনার কিন্তু ভাড়াটা দিয়ে দিতে হবে। সো আপনার লোন পেমেন্ট দিয়ে দিতে হবে। সো অ্যাজ আ রেজাল্ট ফিক্সড কস্টকে বলা হয় সাঙ্ক কস্ট, যে ওটা সিন্স অলরেডি আমি পে করে ফেলেছি, ওটা নিয়ে আমি আর চিন্তা করি না যখন আমার ডিসিশনটা আমার নিতে হয়। সো অ্যাজ আ রেজাল্ট আমার যখন শর্ট টার্মে আমার শাটডাউন করার ডিসিশনটা নিতে হতে পারে, এই যে আমি ধরেন 15 দিনের জন্য যদি একটা ঈদের ছুটি দেই সবাইকে, এটাও কিন্তু একটা শাটডাউনের আপনার এক্সাম্পল, যে এই সময়টায় আমি ধরেন যদি ব্যবসাটা অন রাখতাম, আমার স্টাফকে আমার যে পরিমাণ টাকা দিতে হতো ভার্সেস ধরেন যেই পরিমাণ আমার ব্যবসা হতো, তখন কিন্তু আমার ব্যবসা কম হইতো কম্পেয়ার টু আমার স্টাফকে আমার যত পে করতে হইতো। সো ধরেন ইলেকট্রিসিটি বিল দিতে হইতো, লাঞ্চ দিতে হইতো। সো অ্যাজ আ রেজাল্ট আই ডিসাইড ঈদের ছুটির সময় আমি টেম্পোরারি শাটডাউন করে রাখবো, সো দ্যাট হ্যাঁ আমি রেভিনিউ হারাবো, বাট যেই পরিমাণ কস্টটা আমি বাঁচাবো উইচ ইজ মোর, স্পেশালি আমার ভ্যারিয়েবল কস্ট। কারণ ফিক্স কস্ট গুলা হয়ে যায় আমার সাঙ্ক কস্ট। সো অ্যাজ আ রেজাল্ট অলরেডি সিন্স পে করে ফেলছি, ওটা নিয়ে আমি আর চিন্তা করছি না। সো এটা হচ্ছে শর্ট রানে। সো হোয়াট ইফ ধরেন কন্টিনিউয়াসলি লস খেয়ে যাচ্ছে, আপনার কোম্পানি লস খেতে 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 একটা পর্যায়ে লং রানে দে থিঙ্ক যে না, দিস ইজ টু মাচ, আমি আর লস খেতে যাচ্ছি না, সো আই উইল এক্সিট দ্য মার্কেট। এক্সিট দ্য মার্কেট মানে হচ্ছে আপনি টোটালি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি আর মার্কেটে বিজনেস কন্টিনিউ করবেন না। সো টোটালি যদি মার্কেট থেকে বের হয়ে আসেন, তাহলে ওয়ান্স এগেন ইউ আর লুজিং সামথিং। সেটা কি? সেটা হচ্ছে দ্য রেভিনিউ ইউ উড হ্যাভ আর্নড যদি মার্কেটে তাও থাকতেন। ঠিক আছে? সো দ্যাটস দ্য কস্ট অফ এক্সিটিং দ্য মার্কেট। And what is the benefit of exiting the market? The benefit of exiting the market হচ্ছে আপনার কস্ট সেভিংস, আপনার যে টোটাল কস্ট। এন্ড এখানে আমরা টোটাল কস্ট কেন বলছি, কারণ মনে রাখেন লং রানে কিন্তু আমাদের কোনো ফিক্স কস্ট নাই, শুধু ভ্যারিয়েবল কস্ট সবকিছু। সো ভ্যারিয়েবল কস্ট এন্ড টোটাল কস্ট তখন একই, কারণ কোনো তো ফিক্স কস্ট নাই। সো ভ্যারিয়েবল কস্ট যা হবে টোটাল কস্ট তাই। সো বেসিকলি আমাদের লাভটা কি, সেটা হচ্ছে আমরা যে খরচটা বাঁচাবো প্রোডাকশন মানে মার্কেটের থেকে, তাও সেটা আমরা সিন্স বাঁচাচ্ছি, সো দ্যাট ইজ আমাদের বেনিফিট। এন্ড আমাদের কস্টটা হচ্ছে যে রেভিনিউটা আমরা তাও আয় করতাম, সেটা আমরা এখন পাচ্ছি না। সো টোটালি একটা ফার্ম এক্সিট করবে কখন, যখন তাদের টোটাল রেভিনিউ যদি লেস দেন দেয় টোটাল কস্ট। আর যদি আমরা দুই সাইডই কিউ দিয়ে ডিভাইড করি, তাহলে টিআর বাই কিউ ইজ ওয়ান্স এগেন পি, আর টিসি বাই কিউ ইজ আওয়ার এটিসি। সো দেয়ারফর একটা ফার্ম যদি দেখে the price in the market is lower than their individual average total cost, তাহলে তারা মার্কেটটা এক্সিট করবে, তারা মার্কেটটা ছেড়ে দিবে। সো ওয়ান্স এগেন আমরা যদি ফার্স্ট থেকে এটা পুরোপুরি আসি, আমরা কি বলেছিলাম যখন শর্ট রানে ফার্মের ডিসিশনটা কি? শর্ট রানে ফার্মের ডিসিশন হচ্ছে ফিক্স কস্ট তো পে করতেই হবে, কারণ ওটা একটা সাঙ্ক কস্ট, ওটা অলরেডি দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে চিন্তা করে লাভ নাই। শর্ট রানে ফার্মরা শুধু চিন্তা করে ভ্যারিয়েবল কস্ট নিয়ে। ঠিক আছে? সো অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের থেকে যদি আপনার প্রাইস কম থাকে, ইউ উইল শাট ডাউন। অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের থেকে প্রাইস যদি বেশি থাকে, ইউ উইল নট শাট ডাউন, ইউ উইল কন্টিনিউ প্রোডাকশন। আর যখন লং রানে চলে আসছেন, তখন যদি আপনার প্রাইস আপনার অ্যাভারেজ টোটাল কস্ট, কারণ মনে রাখেন কোনো ফিক্স কস্ট নাই, শুধু ভ্যারিয়েবল কস্টই টোটাল কস্ট। তো যখন আপনার প্রাইস অ্যাভারেজ টোটাল কস্টের থেকে কম থাকে, মানে আপনি যে রেভিনিউ দিয়ে আপনার ইনিশিয়াল কস্টই উঠাইতে পারতেছেন না,
So তখন you will decide to completely exit the market. আর যদি প্রাইস 80 সিট থেকে বেশি থাকে তাহলে you will still stay in the market because তাও কিছু টাকা পয়সা আসছে আপনার, you're minimizing your losses. So এখন যদি একটা জিনিস চিন্তা করেন, সো এখন পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে সারাক্ষণ ধরে কিন্তু আমরা কি বলি যে অনেক বায়ার্স এন্ড সেলার্স থাকে। সো কিছু কিছু ফার্ম ইন দ্য লং রান তারা কিন্তু বের হওয়ার জন্য তারা প্রস্তুত থাকে। they don't want to, because লস হচ্ছে বলে they don't want to be in the business anymore. এবং কি ওদের এখন যখন তারা চলে যায় তখন কিন্তু স্পেস ওপেন আপ হয়ে যায় for other firms to enter the market. So যেমন ধরেন এখন একটা চায়ের দোকান যেটা ধরেন ইউনিভার্সিটি এরিয়াতে বা যেটা অফিস এরিয়াতে, ওরা কিন্তু they will earn more profits than ধরেন একটা চায়ের দোকান যেটা কোনো চিপা একটা গলির ভিতরে বা অত ধরেন বাসা টাসা নাই, অথবা ধরেন একটা গ্রামের গলিতে আপনার যে ব্যবসাটা হবে ভার্সেস ধরেন আপনার গুলশান বনানী বসুন্ধরা বাড্ডার এখানে একটা চায়ের দোকানে যে পরিমাণ ব্যবসা হবে সেখানে কিন্তু অনেক ডিফারেন্ট। আর একটা চায়ের দোকান কিন্তু সবাই কিন্তু পারফেক্ট কম্পিটিশনের ফার্মস। তো ধরেন আমার ধরেন যদি একটা চায়ের দোকান ছিল, মার্কেট প্রাইস অফ চা হচ্ছে 10, আমার জন্য অ্যাভারেজ টোটাল কস্ট এক সময় ছিল 8। তো আমার যদি প্রাইস যেটা 10 আমার অ্যাভারেজ টোটাল কস্টের থেকে বেশি ছিল যেটা 8, আমি কিন্তু আমার প্রোডাকশন করতে থাকতাম। একটা পর্যায়ে ধরেন আমার অ্যাভারেজ টোটাল কস্ট কোনো না কোনো কারণে সেটা বেড়ে যায় 12 হয়ে গেল, প্রাইস কিন্তু এখনো 10 আছে। সো সিন্স আমার প্রাইস ইজ লোয়ার দেন মাই অ্যাভারেজ টোটাল কস্ট, আমি মার্কেটটা ছেড়ে চলে যাব, বিকজ আমার পক্ষে সম্ভব না এখানে বিজনেস করার। ধরেন অন দি আদার হ্যান্ড আপনাদের মধ্যে একজন ইউ ডিসাইড টু ওপেন আপ দ্য সেম চায়ের বিজনেস, আপনাদের একজনের ধরেন কস্ট অ্যাভারেজ টোটাল কস্ট অফ দ্য চা হচ্ছে 7 টাকা। দেখেন আপনার অ্যাভারেজ টোটাল কস্ট কিন্তু ওয়ান্স अगेन মার্কেট প্রাইস অফ চা যেটা 10 সেটার থেকে কম। তো সেটার থেকে যদি কম আপনার অ্যাভারেজ টোটাল কস্ট হয় তাহলে আপনার জন্য কিন্তু মার্কেটে ঢোকাটা ইজ বেটার। সো অ্যাজ আ রেজাল্ট আপনি কিন্তু তাও মার্কেটে ঢুকতে চাবেন, ঠিক আছে? সো আপনি অ্যাজ আ নতুন কোম্পানি আপনি মার্কেটে ঢুকবেন যদি আপনার প্রাইস যদি মার্কেটের প্রাইস আপনার অ্যাভারেজ টোটাল কস্টের থেকে যদি কম হয় তাহলে আপনি স্টিল মার্কেটে ঢুকবেন। আপনি যদি আপনার অ্যাভারেজ টোটাল কস্টের থেকেও যদি প্রাইস বেশি হয় তাহলে আপনি মার্কেটে ঢুকবেন। যদি আপনার অ্যাভারেজ টোটাল কস্টের থেকে প্রাইস কম হয় আপনি মার্কেটে আর থাকবেন না। I think আপনাদের মধ্যে একজনের কারো একটা কোয়েশ্চেন ছিল, do you want to ask that now? স্যার লাস্ট পার্টটা একটু কনফিউজড হয়ে গেছি, মাত্র যেটা শেষ করলেন। কখন একটা ফার্ম মার্কেটে ঢুকবে আর কখন বের হবে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, সো ওয়ান্স अगेन ডিসিশন মেকারটা কিন্তু দেখেন একই জিনিসই, প্রাইস এন্ড অ্যাভারেজ টোটাল কস্ট। একটা কোম্পানি যে অলরেডি মার্কেটে আছে তার যদি অ্যাভারেজ টোটাল কস্টের থেকে অফ আ প্রোডাক্ট যদি দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট কম হয়, মানে অ্যাভারেজ টোটাল কস্ট মানে দ্য অ্যাভারেজ টোটাল কস্ট অফ দ্য প্রোডাক্ট ইজ হায়ার দেন দ্য প্রাইস, তাহলে সেই কোম্পানি মার্কেট ছেড়ে চলে যাবে, কারণ তার প্রত্যেকটা প্রোডাক্টের কস্ট বেশি কম্পেয়ার টু যে পরিমাণ প্রাইস তারা পাচ্ছে ফর দ্য প্রোডাক্ট। সো তাদের যদি অ্যাভারেজ টোটাল কস্ট বেশি হয় প্রাইসের থেকে তাহলে মার্কেট ছেড়ে চলে যাবে। আর একটা নতুন কোম্পানি তারা কখন মার্কেটে ঢুকবে, যদি অ্যাভারেজ টোটাল কস্ট প্রাইসের থেকে তাদের জন্য কম হয়। সো আপনাদের বেসিক্যালি মাথায় রাখতে হবে প্রাইস এন্ড অ্যাভারেজ টোটাল কস্ট।
যদি অ্যাভারেজ টোটাল কস্ট প্রাইসের থেকে বেশি হয়, তাহলে যে কোম্পানিরা মার্কেটে আছে তারা চলে যাবে, কারণ তাদের কস্ট বেশি প্রাইসের থেকে। আর যখন নতুন কোম্পানিরা ঢুকবে, তারা দেখবে যে তাদের অ্যাভারেজ টোটাল কস্ট কি প্রাইসের থেকে কম নাকি। কারণ যদি আমার খরচ কম হয়, তাহলেই তো আমি মার্কেটে ঢুকবো। আমার যদি খরচ বেশি হয়, আমার তো মার্কেটে ঢোকার কোনো কারণ নাই, রাইট? সো এইভাবে মনে রাখবেন, প্রাইস এন্ড অ্যাভারেজ টোটাল কস্ট। যদি অ্যাভারেজ টোটাল কস্ট বেশি হয়, তাহলে যারা মার্কেটে আছে তারা ছেড়ে চলে যাওয়া শুরু করবে। আর যদি প্রাইস যদি অ্যাভারেজ টোটাল কস্টের থেকে বেশি হয়, তাহলে নতুন কেউ যদি দোকানে মার্কেটে আসতে চায়, তারা আসতে পারবে। সো আমরা যদি জিনিসটা আবার একটু আরেকভাবে রিক্যাপ করি, আপনারা যদি দেখেন, ফার্স্টে আমাদের বুঝতে হবে যে ফার্মটা কি বের হয়ে যেতে চাচ্ছে নাকি, ফার্মটা কি অলরেডি মার্কেটে আছে নাকি ফার্মটা মার্কেটে বাইরে। ফার্ম যদি মার্কেটে থাকে, তাহলে আমাদের ডিসাইড করতে পারবো আমরা এইটা দেখে যে, যদি ফার্ম যদি মার্কেটে অলরেডি আছে, তাহলে যদি ওই ফার্মের অ্যাভারেজ টোটাল কস্ট প্রাইসের থেকে বেশি হয়, তাহলে ওই ফার্মটা মার্কেট ছেড়ে চলে যাবে। আর ওই ফার্মটা যদি দেখে যে ওদের অ্যাভারেজ টোটাল কস্ট তাও প্রাইসের থেকে কম, তাহলে তাও তারা মার্কেটে থাকবে, তারা চলে যাবে না। সো কস্ট বেশি হলেই তারা মার্কেট ছেড়ে চলে যাবে। আপনার আর যদি একটা ফার্ম যেটা মার্কেটের বাইরে, সেই ফার্মটা যখন মার্কেটে ঢুকতে যাবে, তখন তারা দেখবে যে তাদের কস্ট কি প্রাইসের থেকে বেশি নাকি কম। প্রাইসের থেকে যদি কম হয় কস্ট, তাইলেই তারা মার্কেটে ঢুকবে। প্রাইসের থেকে যদি বেশি হয় কস্ট, তাইলে তারা মার্কেটে আর ঢুকবে না। ঠিক আছে? সো দুইটা ডিফারেন্ট কেস কিন্তু, বাট একই জিনিস থেকে আমরা কম্পেয়ার করব। যদি মার্কেটের ভিতরে থাকে, কস্ট বেশি হয়, তারা মার্কেট ছেড়ে চলে যাবে। কস্ট কম থাকে, তারা মার্কেটে স্টিল থাকবে। যদি মার্কেটের বাইরে হয়, তাইলে আমরা কস্ট যদি বেশি হয়, তাহলে ওরা মার্কেটে ঢুকবে না। কস্ট যদি কম হয়, তাহলে তারা মার্কেটে ঢুকবে। ঠিক আছে? সো দুইটা ডিফারেন্ট সিনারিও, বাট আমরা একই জিনিসগুলা দেখেই বিবেচনা করার চেষ্টা করি যে কি হবে। এরপর তো এই টোটাল সাইকেলটাকে এক্সপ্লেইন করার জন্য হচ্ছে ইন দ্য লং রান, এন্ড মনে রাখেন এই এন্ট্রি এন্ড এক্সিট শুধু লং রানে হবে। শর্ট রানে খালি টেম্পোরারিলি শাটডাউন, ওই যে প্রোডাকশন একটু বন্ধ করবে বা অন করবে, কিন্তু টোটাল মার্কেট থেকে বের হয়ে যাবে বা টোটাল নতুন কোম্পানি মার্কেটে ঢুকবে শুধু লং রানে। ঠিক আছে? সো এখন যদি পুরো সাইকেলটা নিয়ে আমরা পড়ি, সারাক্ষণ ধরে ফার্মস এন্ট্রি এন্ড এক্সিটের কারণে টোটাল নাম্বার অফ ফার্মস কিন্তু চেঞ্জ হইতে থাকে। কারণ যদি এক্সিস্টিং কোম্পানি পজিটিভ ইকোনমিক প্রফিট আয় করে, নতুন কোম্পানিরা ঢুকে, নতুন কোম্পানি ঢুকলে মার্কেট সাপ্লাই বেড়ে যায়, মার্কেট সাপ্লাই বেড়ে গেলে প্রাইস কমে যায়, ইফ ইউ গাইজ রিমেম্বার। অ্যাজ আ রেজাল্ট প্রাইস কমে গেলে সবার জন্য প্রফিট কমে যায়, এন্ড আস্তে আস্তে মানুষজন স্লোয়ার হয়ে যায়। আপনি যদি চিন্তা করে দেখেন, আমার ফেভারিট এক্সাম্পল যেটা, যেমন ওয়াফেল আপ যখন ফার্স্টে ঢুকেছে খুব ভালো প্রফিট করছিল, তারপর আস্তে আস্তে ওদেরকে দেখে ওয়াফেল টাইম, ওয়াফেল জোন, ওয়াফেল এটা, ওয়াফেল সেটা, তারা কিন্তু সবাই মার্কেটে ঢুকছে। টোটাল ওয়াফেল মার্কেটের সাপ্লাই বেড়ে গেছে, কারণ লটস অফ প্লেসেস এখন ওয়াফেল বেচতেছে। টোটাল প্রাইস অফ ওয়াফেলসও তাইলে কমে যাবে। অ্যাজ আ রেজাল্ট সবার যারা মার্কেটে আছে সবার প্রফিটও কমা শুরু করছে, কারণ এত মানুষ একই জিনিসই বিক্রি করছে। এন্ড আস্তে আস্তে মানুষজন মার্কেটে ঢোকা কমে যাচ্ছে, কারণ দেখছে যে অত প্রফিট নেই, অনেক মানুষ একই জিনিস বেচতেছে, সো তখন এন্ট্রি কমে যাবে। একটা পর্যায়ে আস্তে আস্তে এতগুলা মার্কেটে এতজন থাকাতে আস্তে আস্তে দেখবেন আপনারা যে কিছু কিছু ওয়াফেলের দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে।
কারণ তারা বিজনেসে আর প্রফিট হচ্ছে না, তারা লসের উপর লস যাচ্ছে, সো দে উইল ডিসাইড টু এক্সিট। সো যখন ওই ধরেন ওয়াফেল জোন, ওয়াফেল টাইপ, এরা আস্তে আস্তে এক্সিট করা শুরু করলো মার্কেট। যখন মার্কেট এক্সিট করা শুরু করবে তখন কি হবে, মার্কেটে যে সাপ্লাই কার্ভ, যে টোটাল সাপ্লাই অফ ওয়াফেলস যেটা, সেটা কমে যাবে। কমে গেলে তখন আস্তে আস্তে আবার দাম বাড়া শুরু করবে। দাম বাড়া শুরু করলে যেই যে কোম্পানিগুলা, যেমন ওয়াফেল আপ এবং ফার্স্ট যে কয়েকটা কোম্পানি যারা প্রথম থেকে ছিল, তারা কিন্তু যারা আছে, তারা সিন্স প্রাইস বাড়ছে, তারা আবারও দেখবে আস্তে আস্তে তাদের লস কমে আসছে, কারণ আস্তে আস্তে প্রাইস বাড়লো, মানুষজন তো, এন্ড সিন্স তারা এখনো মার্কেটে আছে, তাদের প্রোডাক্ট এখনো মানুষ কিনছে, অ্যাজ আ রেজাল্ট তাদের লসটা ছোট হয়ে আসা শুরু করবে। সো বেসিক্যালি দেখেন, এটা কিন্তু একটা সাইকেল। এন্ড আপনারা বাস্তবেও এটা অনেক দেখে থাকবেন, আই এম শিওর। অনেক দেখবেন যে ফ্রাইড চিকেন, পিৎজা দোকান, এরা কিন্তু কয়েকদিন পর পর খোলে, কয়েক বছর চলে, তারপর বের হয়ে যায়, আবার কয়েকদিন পরে খোলে, আবার বের হয়ে যায়। সো এভাবে করে আপনার লং রানে ফার্মরা এন্ট্রি এন্ড এক্সিট করে। যখন দেখে একটা জিনিসে অনেক ভালো লাভ হচ্ছে, অনেক মানুষ ঢোকে, আস্তে আস্তে সাপ্লাই বেড়ে যায়, প্রাইস কমে যায়, প্রফিট কমা শুরু করে। কমতে কমতে একটা পর্যায়ে এসে মানুষ লসে চলে যায়। লস করতে করতে কয়েকটা কোম্পানি মার্কেট ছেড়ে দেয়। যখন মার্কেটটা ছেড়ে দেয় তখন আস্তে আস্তে প্রাইস আবার বাড়া শুরু করে। যারা যারা স্টিল বেঁচে আছে তাদেরকে, তাদের লসটা কমে আসা শুরু করে। সো বেসিক্যালি দেখেন, এটা কিন্তু একটা সাইকেল, যেটা আমি বলছি। সো এই সাইকেলটাই আমাদের মূল বোঝা উচিত। অ্যান্ড ফাইনাল পার্ট যেটা পারফেক্ট কম্পিটিশনে, সেটা হচ্ছে যে দ্য জিরো প্রফিট কন্ডিশন। তো জিরো প্রফিট কন্ডিশনটা হচ্ছে, ওয়ান্স अगेन, এই পুরো এই স্লাইড এবং পরের স্লাইডের জিনিসটা আপনাদের ছোটস্থ মুখস্থ করার থেকে আপনাদের বেসিক্যালি জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? জাস্ট কনসেপচুয়ালি বেসিক্যালি এখানে। সো জিরো প্রফিট কন্ডিশন হয় যখন আপনার, আমরা তো জানি ফার্মরা কোথায় প্রডিউস করে, প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি, which is your price equals to your MR equals to your MC। আর যখন আপনার ফার্মরা প্রডিউস করে at the lowest point of your average total cost। So আমরা যদি, if we remember this ক্লাসের মধ্যে আমরা যে করেছিলাম average total cost, এই যে marginal cost, marginal cost, sorry, average total cost, আঁকাটা অ্যাকচুয়ালি ভালো হচ্ছে না। রাইট, ATC, MC, MR, P, cost, কোয়ান্টিটি, ঠিক আছে? সো আমরা তো আগেই বলেছি এমসি সবসময় এটিসি সবচেয়ে লোয়েস্ট পয়েন্টটা দিয়েই যায়, যদিও এখানে একটু ধরেন এই তো, ঠিক আছে, এটিসি সবচেয়ে লোয়েস্ট পয়েন্টটা দিয়েই আমরা যাই, সেটাকে তো আমরা অলরেডি বলছি। সো এই লোয়েস্ট পয়েন্টটা দিয়ে যখন যাবে এন্ড প্রাইসটাও যখন আপনার ম্যাচ করবে এই একদম সেই লোয়েস্ট পয়েন্টটা, কারণ মনে রাখেন এটা তো হচ্ছে আমাদের এমসি অলসো ইকুয়ালস টু এমআর, যেটা হচ্ছে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট, এবং সেটা যখন এটিসির সবচেয়ে লোয়েস্ট পয়েন্টেও থাকবে তখন এটাকে বলা হয় দ্য জিরো প্রফিট কন্ডিশন। জিরো প্রফিট কন্ডিশন মানে হচ্ছে আপনার ফার্মরা জিরো ইকোনমিক প্রফিট আয় করবে, বাট they will still earn accounting profit। আমরা যদি মনে রাখি, ইকোনমিক প্রফিট মানে হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, which is explicit and implicit। আর অ্যাকাউন্টিং প্রফিট হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ মাইনাস explicit
কস্ট only, ঠিক আছে? সো অ্যাকাউন্টিং ফার্মরা বেসিক্যালি একটা পর্যায়ে এসে পারফেক্ট কম্পিটিশনে ওরা সবাই জিরো ইকোনমিক প্রফিট আয় করবে। এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের একদম বেস্ট, যে মানে পারফেক্ট কম্পিটিশনের মানে আপনার যেই ইকুইলিব্রিয়ামটা যেখানে হয় সেখানে হচ্ছে বেসিক্যালি আপনার প্রাইস ইকুয়ালস টু ইয়োর এমসি ইকুয়ালস টু ইয়োর এটিসি। তখন পারফেক্ট কম্পিটিশন, ওটাকে বলা হয় দ্য জিরো প্রফিট কন্ডিশন, যে আপনি জিরো ইকোনমিক প্রফিট তখন আয় করবেন। বাট why are you still in business? বিকজ আপনি স্টিল অ্যাকাউন্টিং প্রফিট আয় করছেন। অ্যাকাউন্টিং প্রফিট সিন্স আয় করছেন, আপনার স্টিল একটা রিজন আছে বিজনেস করার। আপনি যদি অ্যাকাউন্টিং প্রফিটও না আয় করতেন তাহলে আপনি লসে থাকতেন, আর লসে থাকতে থাকতে একটা পর্যায়ে আপনি মার্কেট এক্সিট করবেন। সো যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টিং প্রফিট পজিটিভ, economic profit zero হলেও you will still stay in the market. So to summarize everything in this chapter, আমরা এই জিনিসটা দেখি, and তাহলে hopefully it will all make a bit more sense. যখন in the short run, যখন ফার্মস কম থাকে তখন there are higher prices due to demand greater than supply, so therefore আরো বেশি প্রফিট হয়। ইভেন্চুয়ালি আরো ফার্মস মার্কেটে আসা শুরু করে, যেটার কারণে প্রাইসেস ফল করা শুরু করে, কারণ সাপ্লাই বেড়ে যাচ্ছে, which is equal to profits begins to fall করে till economic profit becomes zero. Economic profit zero, which is the 0 point equilibrium. So economic profit zero হলেও অ্যাকাউন্টিং প্রফিট স্টিল হচ্ছে, তাও এই জন্য মার্কেটে ফার্মরা আছে। কিন্তু একটা পর্যায়ে লং রানে আসলে যখন আপনার অ্যাকাউন্টিং প্রফিট ফল করা শুরু করে, লস আসা শুরু করে, তখন ফার্মসরা আস্তে আস্তে স্টার্ট লিভিং দ্য মার্কেট। আর যখন কিছু ফার্ম চলে যায়, প্রাইস আস্তে আস্তে বাড়া শুরু করে ডিউ টু ডিক্রিজিং সাপ্লাই, কারণ এখন তো সাপ্লাই কমে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট প্রাইসও একটু একটু বাড়া শুরু করবে। যেই ফার্মরা স্টিল আছে তাদের প্রফিট বাড়া শুরু করবে, এন্ড দেন এভাবে করে আবার সাইকেলটা শুরু হবে, যে প্রফিট বেশি দেখে অন্য ফার্ম ঢুকবে, ঢুকে সাপ্লাই বাড়াবে, সাপ্লাই বাড়লে প্রাইস কমবে, আস্তে আস্তে প্রফিট করার সময় শুরু হবে, প্রফিট কমতে কমতে একটা পর্যায়ে মানসিক লসে যাওয়া শুরু করবে, লস করতে করতে তারা এক্সিট করবে, এক্সিট করে যারা ফেরত থাকবে তাদের জন্য বেশি প্রাইস, মানে কারণ সাপ্লাই কমে গেলে প্রাইস বেড়ে যাবে, তারা আর একটু বেশি, তারা তখন লস কম করবে, প্রফিট আয় করা শুরু করবে, প্রফিট আয় করা শুরু করলে আবার তারপর নতুন ফার্মরা দেখে বলবে আমরা আবার ঢুকতে চাই। এভাবে করে আপনার টোটালি জিনিসটা কন্টিনিউ হতে থাকে। সো আই হোপ দ্যাট মেড সেন্স। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক মি নাও। আই নো একটু মানে ইট ইজ আ জার্নি এই পার্টটা, এন্ড স্যাডলি আমরা অনলাইনে করলাম বিকজ উই হ্যাভ টু ফিনিশ দ্য সিলেবাস। বাট প্লিজ আপনারা চিন্তা করে দেখেন, কারণ একটু যদি গ্রাস্প করতে পারেন জিনিসটা আসলে অত আহামরির কিছু না, এটা একটা সাইকেল, এন্ড এই সাইকেলটাতে একটা ফার্ম কখন কি ডিসিশন নিবে সেটা জাস্ট আমাদের বুঝতে হবে, এন্ড তারা কি ডিসিশনটা নিচ্ছে সেটা আমাদের বলতে হবে। সো ইনিশিয়ালি তারা কোথায় প্রডিউস করবে, প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট, এরপরে ওরা প্রফিট হলে কেমনে প্রফিট বা লস বের করব সেটা আমাদের অলরেডি আমরা করে আসছি। এরপরে যদি প্রফিট হয় তো খুব ভালো, আর তো কিছু করার নাই, যদি লস হয় তখন কি করতে হবে,
তখন ফার্স্টে এটা কি শাটডাউন করব না এক্সিট করব, কারণ শর্ট রান ডিসিশন হলে শাটডাউন, যে কয়েকদিনের জন্য বন্ধ রাখবো। সেটা করতে হলে কি প্রাইস এন্ড এবিসি কম্পেয়ার করতে হবে। প্রাইস যদি এবিসি থেকে কম শাটডাউন করব, প্রাইস এবিসি থেকে বেশি শাটডাউন করব না। আর যদি লং রান চিন্তা করি, তাহলে যদি এক্সিট নিয়ে চিন্তা করি, তখন চিন্তা করব প্রাইস কি এটিসি থেকে কম, তাহলে এক্সিট করব, প্রাইস এটিসি থেকে বেশি হলে এক্সিট করব না। একটা নতুন কোম্পানি আসতে যদি চায়, চেক করবে প্রাইস কি এটিসি থেকে বেশি নাকি, তাহলে ঢুকবে। যদি প্রাইস এটিসি থেকে কম হয় তাহলে ঢুকবে না। এভাবে করতে করতে একটা পর্যায়ে যখন সব ফার্ম দেখা যাবে জিরো ইকোনমিক প্রফিটে চলে আসবে, তারপর যখন কেউ লস করে বের হয়ে যাবে, তখন আস্তে আস্তে আবার প্রফিট বাড়া শুরু করবে। প্রফিট বাড়া শুরু হয়ে আবার কোম্পানি, নতুন কোম্পানি আসবে, আবার প্রফিট কমবে, এন্ড সো অন। ঠিক আছে? সো এটাই আমাদের বেসিক্যালি এখান থেকে বোঝা উচিত যে কখন একটা কোম্পানি কি ডিসিশন নিচ্ছে এন্ড কিসের বেসিসে এই ডিসিশন গুলো নিচ্ছে। সো এটা আমাদের বোঝাটা খুবই জরুরি। ঠিক আছে? সো I'll give you guys a minute. আমাকে প্লিজ আস্ক করেন যে আপনাদের যদি কোয়েশ্চেন থাকে, যদি বুঝে না থাকেন প্লিজ লেট মি নো। সো একটা সেকেন্ড আপনাদের একটু টাইম দিলাম, একটু দেখেন। এটার পরে আমরা জাস্ট একটা ম্যাথ করব, যে কিরকম ম্যাথ আমরা এক্সপেক্ট করতে পারি, এটার পর আমি আপনাদেরকে ছেড়ে দিব। সো একটা মিনিট দেন আপনাদের, একটু দেখেন। ইফ ইউ হ্যাভ আ কোয়েশ্চেন প্লিজ লেট মি নো। ওকে, তাহলে কোনো কোয়েশ্চেন পাই নাই। সো আইদার সবই বুঝছেন, আইদার কিছুই বুঝেন নাই। বাট আপনারা, আমি ওয়ান সেকেন্ড আমি বলছি, আমি স্লাইডটা আজকে আপলোড করে দিচ্ছি, প্লিজ হ্যাভ আ লুক। যদি না বুঝেন প্লিজ কনসালটেশনে আসেন অন স্যাটারডে। ঠিক আছে? সো লেটস ফিনিশ ইট অফ ফর টুডে। এই যে ম্যাথটা আমরা দেখব, এই ম্যাথটাতে বেসিক্যালি যদি পড়ে দেখেন, একটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ফর ম্যাঙ্গোজে 200 আইডেন্টিক্যাল প্রোডিউসার আছে। মার্কেট প্রাইস ফর ম্যাঙ্গো হচ্ছে 50 টাকা, এন্ড প্রোডিউসার্স অফ অল ম্যাঙ্গোস হ্যাভ টু টেক দিস প্রাইস। মানে একটাই প্রাইস মার্কেটে, অ্যাজ অলওয়েজ আমরা যেটা বলি, এন্ড এই প্রাইসটাই সবার অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে? সো এখন আমাদের দুইটা কস্ট ইকুয়েশন দেওয়া আছে। একটা হচ্ছে টিসি ইকুয়ালস টু 600 প্লাস 5q প্লাস q স্কোয়ার, আর একটা হচ্ছে এমসি ইকুয়ালস টু 10 প্লাস 2q। সো এগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চেনস। ফার্স্ট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট। খুবই সিম্পল, আমরা জানি এমসি ইকুয়ালস টু এমআর। এমআর কি? এমআর ইজ দ্য প্রাইস। সো প্রাইস ফর ম্যাঙ্গোস যদি টাকা 50 হয়, এমআর ইজ 50। এমসি ইকুয়েশন দেওয়া আছে 10 প্লাস 2q। সো এমসি ইকুয়ালস টু এমআর করলে 10 প্লাস 2q ইকুয়ালস টু 50, q ইকুয়ালস টু 20। ঠিক আছে? সো আপনার প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট হচ্ছে 20। Calculate the level of profit in the short run and illustrate accordingly. So আমাদের total revenue is just the price of the mango into quantity of mangoes equals to 1000. Total cost, এই যে total cost এর যে ইকুয়েশনটা আছে, এখানে কোয়ান্টিটি ভ্যালুটা বসায় দিবেন। As a result 600 plus 5q plus q square, ওখানে যদি ভ্যালুগুলা বসান তাহলে আপনার টোটাল কস্টের ভ্যালু আসবে 1100। তাহলে প্রফিট কি? টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, সো 1000 মাইনাস 1100, তাহলে টাকা 100 ইজ আমাদের
লস, ঠিক আছে? সো বিকজ রেভিনিউ ইজ লেস দেন কস্ট, আমাদের একটা লস এসেছে। সেটা যদি গ্রাফে আঁকি আমাদের ইট উইল লুক সামথিং লাইক দিস। এখানে কস্ট, এখানে কোয়ান্টিটি, এখানে যদি আমরা মনে রাখবো এটিসি, এমসি। এখন আমরা কি বলতাম যে লস হলে P will be less than ATC. So oh, ধরেন এই জায়গাটায়, সো এইখানে হচ্ছে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট, এতটুকু হচ্ছে আমাদের লস, ঠিক আছে? এই বক্সটা ইজ আমাদের লস। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের সিন্স একটা লস হবে, আপনাদের প্রাইস হ্যাজ টু বি লোয়ার দ্যান দ্য এটিসি, অ্যান্ড এই জায়গা এমসি ইকুয়ালস টু এমআর যেখানে, দ্যাট উইল বি ইয়োর কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি আমাদের হচ্ছে 20 আর প্রাইস ইজ আমাদের 50। সো এভাবে করে দ্যাট ইজ হাউ উই উইল ড্র দ্য ডায়াগ্রাম। পার্ট সি, এখানে হচ্ছে বেসড অন our answer of part B যে লস অফ 100, আপনার প্রোডিউসাররা কি শর্ট টার্মে প্রোডাকশন শাটডাউন করবে নাকি না। সো ওটা দেখতে হলে আমাদের দেখতে হবে প্রাইস হচ্ছে 50, টোটাল কস্টের ইকুয়েশন যেটা ছিল সেখান থেকে আমাদের ফিক্সড এন্ড ভ্যারিয়েবল কস্টকে আলাদা করতে হবে। সো ফিক্সড কস্টটা অলওয়েজ মনে রাখবেন, টোটাল কস্ট ইকুয়েশনের যে পার্টটা কনস্ট্যান্ট পার্ট, এটা অলওয়েজ আমাদের ফিক্সড কস্ট, এন্ড যেই পার্টটা সবসময় একটা কিউ অ্যাটাচ করা আছে সাথে, সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট। সো টোটাল কস্টের ইকুয়েশনটাকে এভাবে দুই ভাগ করবেন, ফিক্সড কস্ট এটা, ভ্যারিয়েবল কস্ট এটা। ভ্যারিয়েবল কস্টকে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টে নিয়ে যান, যেটা হচ্ছে ডিভাইড বাই কিউ করবেন ভ্যারিয়েবল কস্ট এই পুরো ইকুয়েশনটাকে। সো 5q ডিভাইড বাই কিউ হচ্ছে 5, কিউ স্কোয়ার ডিভাইড বাই কিউ হচ্ছে কিউ। সো 5 প্লাস কিউ, কিউ এর ভ্যালুটা বসাবেন, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট আসছে 25। অ্যাভারেজ টোটাল কস্ট বের করবেন, টোটাল কস্ট এই টোটাল ইকুয়েশনটা ডিভাইড বাই কিউ। সো 600 মাইনাস কিউ ডিভাইড বাই কিউ হচ্ছে 600 বাই 20, প্লাস 5q ডিভাইড বাই কিউ হচ্ছে 5, প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই কিউ হচ্ছে কিউ। সো এইটা আপনার আসছে, সো টোটাল অ্যাভারেজ টোটাল কস্ট আসছে 55। সো আমরা কি বলেছি, শাটডাউন করতে হলে we need to check price and average variable cost. So price since ATC এর থেকে কম, যেটা আমরা আগেই বুঝছি, এখানে এই গ্রাফটা আমরা আঁকছিও, as a result ফার্ম লস সাফার করছে। কিন্তু সিন্স প্রাইস এবিসি থেকে বেশি, ফার্ম স্টিল প্রোডাকশনে আছে, বিকজ বেশি প্রডিউস করলে কতখানি লস হবে সেটা কমে, কারণ at least you're still producing and you're earning money. So just দেখবেন P since ABC থেকে বেশি, firms still continuing production. P যদি ABC থেকে কম হইতো তাহলে শাটডাউন করতো, ঠিক আছে? আর ওভারঅল এটিসি থেকে প্রাইস কম আছে শর্ট রানে, লং রান হলে কিন্তু এক্সিটই করে ফেলতো, বাট সিন্স এটা শর্ট রান লেখা, এরা জাস্ট আমরা বলবো ফার্মস আর সাফারিং লসেস। কিন্তু সিন্স এবিসি থেকে প্রাইস বেশি, ফার্ম স্টিল প্রোডাকশনে আছে। And finally, what will be the long run adjustments that would occur in this market if the producers are consistently making losses at the current equilibrium price? So এটার অ্যান্সারও খুব সিম্পল, যখন কন্টিনিউয়াসলি লস হতে থাকবে সেই ফার্মগুলো মার্কেটটা এক্সিট করবে ইন দ্য লং রান, এন্ড যেই ফার্মগুলো স্টিল মার্কেটে আছে তারা এখন আগের থেকে কম
লস করবে। সো চিন্তা করেন, ধরেন 10 জন প্রডিউসার, আমরা এখানে ফার্স্ট কি বলেছিলাম, 200 জন প্রডিউসার্স মার্কেটে আছে, ঠিক আছে, এখানে লেখা 200 জন। 200 জনের মধ্যে যদি 100 জন বের হয়ে যায় কারণ তারা লস করছিল, যে বাকি 100 জন ফেরত আছে, মানে যারা এখনো বেঁচে আছে বা এখনো আছে মার্কেটে, তারা তো আগের থেকে আরেকটু বেশি প্রফিট করবে, তাই না? কারণ 100টা প্রডিউসার চলে গেল, অনেকখানি মার্কেট শেয়ার তো এখন মার্কেটে আবার মানে আনকনটেস্টেড চলে আসলো, তাই না? তো সেই ফার্মরা এখন সেই মার্কেট গুলো এখন আবার ধরবে। সো অ্যাজ আ রেজাল্ট তাদের প্রফিট মানে যেই পরিমাণ লস হচ্ছিল সেই লস গুলো আগের থেকে কমে আসবে, ঠিক আছে? সো এইটাই আপনার বেসিক্যালি কোয়েশ্চেন আসবে পারফেক্ট কম্পিটিশন থেকে। এই ম্যাথটা বুঝার চেষ্টা করেন, এই ম্যাথটা কেমনে কি হয়েছে সেটা ভালো করে বুঝেন, তাইলেই পারফেক্ট কম্পিটিশনে ফাইনালে ম্যাথটা আপনারা পেরে যাবেন, ঠিক আছে? সো দিস ইজ প্রিটি মাচ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে। রাত 11:30 পর্যন্ত আমরা ক্লাস করেছি। আই নো ইটস bit of a struggle আপনাদের জন্য, আমার জন্য as well, but thank you very much. At least আপনাদের এখন আইডিয়াটা কিছুটা আছে of what this looks like and what this will be, ঠিক আছে? সো আজকের জন্য এতটুকুই। আপনাদের অ্যাটেন্ডেন্স সত্যি কথা এই ক্লাসের জন্য আমি নিচ্ছি না, বিকজ once again যারা আসবে তাদের জন্যই লাভ, কারণ আপনারা বুঝবেন, যারা আসে নাই তারা অবশ্যই এটা বুঝবে না, সো তাদের ক্ষতি। সো আমি কারো এটা অ্যাটেন্ডেন্স কিছু করছি না। সো আমার তরফ থেকে দ্যাটস ইট। আই উইল সি ইউ গাইজ অন স্যাটারডে। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান ডেফিনেটলি আস্ক মি, নাহলে অল অফ ইউ আর ফ্রি টু গো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।